হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে তেজস্ক্রিয় রশ্মি কিভাবে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় এবং কেন হয়। N/P এর অনুপাত 1.5 থেকে বেশি হলে সেই সকল পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। হ্যাঁ, আজকে আমরা সেই 3 প্রকার তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা এদের প্রকৃতি এবং ধর্ম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটির মাধ্যমে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সে হেল্প করতে চাই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য এটা তোমাদের টোটাল সিলেবাসটা আমি কভার করে দেবো। শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখনই ভিডিওটা দেখবে তোমরা খাতা এবং পেন কাছে রাখবে এবং নোটস বানিয়ে নেবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে, এটুকু আমি আশা রাখি। তো আজকে আমরা শুরু করব তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি। তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি জানার জন্য বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করেন। এখানে বিজ্ঞানীরা বলতে বিজ্ঞানী রাদারফোর্ড, মাদাম কুরি এবং ভিলার্ড নামে এই 3 বিজ্ঞানী একটি এক্সপেরিমেন্ট করেন। সেখান থেকে যে 3 প্রকার রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে তাদের প্রকৃতি সম্পর্কে ডিটেলসে জানা যায় এবং নিখুঁতভাবে তারা কীরকম আচরণ করে তাদের যাবতীয় তথ্যাদি আমরা এই এক্সপেরিমেন্ট থেকে জানতে পারি। তাহলে আজকে আমরা পড়ব তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি। ফার্স্টে এক্সপেরিমেন্টটা করা যাক, পরীক্ষাটা। পরীক্ষাটা করা হয়েছিল লেডের তৈরি বা সীসা। সীসা খুবই ঘন ধাতু। তো এই লেড বা সীসার তৈরি বক্সের মধ্যে সামান্য পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়, সেটা রেডিয়াম, রাখা যেতে পারে, অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থ রাখা যেতে পারে অবশ্যই। সরি স্টুডেন্টস, একটু ডিস্টার্ব হচ্ছিল। তো এইটা হচ্ছে ধাতব ব্লক, যার মধ্যে সরু ছিদ্র করা আছে। ছিদ্রটা কি কারণে করা হয়? ছিদ্রটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির ডিরেকশন দেওয়ার জন্য, যাতে তেজস্ক্রিয় রশ্মি চারিদিকে ছড়িয়ে না পড়ে। সেই কারণে এখানে ধাতব পাতে খুব সূক্ষ্ম ছিদ্র করা হয়। ঠিক আছে, নেক্সট একটি ফটোগ্রাফিক প্লেট কে রাখা হয়। তাহলে এটা হচ্ছে প্লেট। এবার কি হয় স্টুডেন্টস, এই তেজস্ক্রিয় পদার্থ থেকে
তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং সেই তেজস্ক্রিয় রশ্মি সে সোজা এই ফটোগ্রাফিক প্লেটে আঘাত করে মাঝখানে। অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিগুলো তেজস্ক্রিয় পদার্থ থেকে সরল রেখায় নির্গত হয় এবং এরা প্রত্যেকেই ফটোগ্রাফিক প্লেটকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, এখন দেখো এখান থেকে এর মধ্যে এক প্রকার আছে, দু প্রকার আছে, তিন প্রকার না চার প্রকার তেজস্ক্রিয় রশ্মি আছে, সেটা আমরা জানবো কিভাবে? কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, এরা প্রত্যেকে অদৃশ্য। একমাত্র ফটোগ্রাফিক প্লেটে পড়েছে বলেই বোঝা যাচ্ছে যে ওই রেডিয়াম থেকে কিছু বেরিয়ে আসছে। হ্যাঁ, তো এর জন্য কি করা হয়েছিল, এর জন্য দুটো ধাতব প্লেট রাখা হয়। ধাতব প্লেট, একটাকে করা হয় পজিটিভ আর একটাকে করা হয় নেগেটিভ। অর্থাৎ এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মাঝখানে থাকে তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ ক্ষেত্র থাকার জন্য কি হয়, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে কিছু প্রকার এই কিছু রশ্মি পজিটিভ প্লেটের দিকে বেঁকে গিয়ে ফটোগ্রাফিক প্লেটের দূরের অঞ্চলে কি করে, ছোপ ছোপ দাগ সৃষ্টি। আর আরেক প্রকার রশ্মি নেগেটিভ প্লেটের দিকে বেঁকে গিয়ে এই অঞ্চলে ছোপ ছোপ দাগ সৃষ্টি করে। ওকে, এটা অবজার্ভ করা যায়। ঠিক আছে, এই পরীক্ষার ফলে এই পর্যবেক্ষণটা বিজ্ঞানীরা করেন। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার একটা উত্তর পাওয়া যায়, যেটা হচ্ছে যে রশ্মি রেডিয়াম থেকে বেরোচ্ছে তার মধ্যে কোনো এক প্রকার রশ্মি নেই, তিন প্রকার রশ্মি আছে। ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, একটা নেগেটিভ প্লেটের দিকে আসছে, আর একটা মাঝখানে এক প্রকার রশ্মিও এসে আঘাত করছে। ঠিক আছে, তাহলে কারা এরা, সেগুলোই ওনারা বললেন যে যে এই যে লাল রঙের লাল ডট দিয়েছে যেগুলো পজিটিভ প্লেটের দিকে যাচ্ছে, তারা নিশ্চয়ই নেগেটিভ চার্জবাহী কণা, নিশ্চয়ই, নাহলে পজিটিভের দিকে কেন যাবে? তাই তাদের নাম দেয়া হয় বিটা রশ্মি। ওকে, আর যারা পজিটিভ তারা নিশ্চয়ই নেগেটিভের দিকে যাবে। অর্থাৎ এই সবুজ রঙের যে দাগগুলো আমি দিয়েছি, ফোঁটা দিয়েছি, যে পার্টিকেলগুলো এসে পড়ছে ফটোগ্রাফিক প্লেটে, তারা প্রত্যেকেই পজিটিভ, অর্থাৎ ধনাত্মক আধানবাহী কণা। এদের নাম দেওয়া হয় আলফা। আলফা রশ্মি। আর যে কণাগুলো এসে মাঝখানে আঘাত করেছে, যদিও পরে দেখা যায় যে এগুলো কণা নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা কোনো পার্টিকেল নয়, যেটা বিটা বা আলফার মধ্যে যেগুলো আছে তাদের কোনো আধান নেই, ওই জন্য ওরা না নেগেটিভে যাচ্ছে না পজিটিভে যাচ্ছে, এবং এদের নাম দেওয়া হয় গামা রশ্মি। ঠিক আছে, অর্থাৎ গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ প্লেট দ্বারা কি হয়, বিক্ষেপিত হয় না, আলফা রশ্মি হয় এবং বিটা রশ্মিও হয়।
ওকে, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি গামা রশ্মিকে মাঝখানে রেখেছি, বিটাকে অনেক উপরে রেখেছি, কিন্তু তুলনামূলক আলফা রশ্মি অতটা নিচে আসেনি। এর কারণ কি? এর কারণ এটাই যে আলফার কণাগুলো, আলফা রশ্মির মধ্যে যে কণাগুলো আছে তারা অনেক ভারী হয়। ওকে, অনেক ভারী হয় এবং গতিশক্তি অনেক অনেক বেশি হয় ভারী হওয়ার কারণে। সেই জন্য এদেরকে তড়িৎ ক্ষেত্র বেশি ব্যাকাতে পারে না। ওকে, কিন্তু বিটা রশ্মি যে কণাগুলো দিয়ে তৈরি তারা অনেক হালকা হয়। তারা কি দিয়ে তৈরি সেটা আমরা পরে আলোচনা করছি। অনেক হালকা হয়, সেই কারণে এদেরকে তড়িৎ ক্ষেত্র অনেক বেশি কার্ভ, মানে অনেক বেশি বেঁকিয়ে দেয়। সেই কারণে এটা ফটোগ্রাফি প্লেটে উপরের দিকে অনেকটা দূরে এফেক্ট করেছে। ওকে, নেক্সট এবার আমরা এক এক করে আলফা রশ্মির ধর্মগুলো জানব। ফার্স্ট, এক নম্বর হচ্ছে প্রকৃতি। আলফা রশ্মির প্রকৃতি কি? আলফা রশ্মির প্রকৃতি আগেই বলেছি যে আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। এরা তীব্র বেগে নির্গত হয় তেজস্ক্রিয় পদার্থ থেকে। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বর, যে যদিও কণা তবুও রশ্মি নেয়, যে রশ্মি নেয় এরা নির্গত হয় কারণ এদের স্পিড অনেক বেশি হয়। 2 নম্বর হচ্ছে এদের ভর, আলফা কণার ভর, আলফার ভর ও চার্জ। পরীক্ষা করে দেখা গেছে যে আলফা কণার ভর হচ্ছে 4 একক, অর্থাৎ 4টি প্রোটনের ভরের সমান, ও আধান ভর 4 একক ও আধান 2 একক, অর্থাৎ 2টি প্রোটনের আধানের সাথে সমান। এর থেকে প্রমাণিত হয় যেহেতু ভর 4 একক, আধান 2 একক, তার মানে এটা যদি আলফা কণা হয় এর মধ্যে দুটো প্লাস আধান আছে, তার মানে দুটো প্রোটন অবশ্যই আছে, তার মানে দুটো প্রোটন আছে। তাহলে আর দুটো কি আছে? আর দুটো অবভিয়াসলি কি হবে? নিউট্রন হবে, তাই না? তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে। তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রন কার থাকে? হিলিয়াম নিউক্লিয়াসের থাকে, হিলিয়াম 2 4। তাহলে আলফা কণা আর কিছুই না। আলফা কণা কি? আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এর আমরা চার্জ এবং আধান জানলাম। এরা দুটো নিউট্রন আর দুটো প্রোটনের সমন্বয়ে গঠিত। দুটি নিউট্রন থাকে ও দুটি
প্রোটন থাকে। ঠিক আছে, আর আমরা প্রোটনের চার্জ তো জানি, এর তাহলে চার্জ হবে প্রোটনের চার্জ যেহেতু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাহলে এর চার্জ হবে কি 2 দিয়ে গুণ করলে হবে 3.2, এটা হচ্ছে এর চার্জ প্লাস অবভিয়াসলি। ঠিক আছে, আর ভর, চারটি প্রোটনের ভর তোমরা জানি যে 1.67 ইন্টু 10⁻27 কেজি, তাহলে ভর হবে 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻27 কেজি। ওকে, এটাই হবে আলফা কণার ভর। ওকে, নেক্সট আমরা ধর্মে আসবো 3 নম্বর, গতিবেগ। আলফা কণার গতিবেগ খুব একটা বেশি হয় না। হ্যাঁ, আলফা কণা যেহেতু ভারী, ওই জন্য এর গতিবেগ একটু কমই হয়, সাধারণত আলোর বেগের 10% হয়। হ্যাঁ, এর গতিবেগ আলোর বেগের 10%, তাও অনেক, কিন্তু তুলনামূলক বিটা এবং গামা রশ্মির তুলনায় এর বেগ সব থেকে কম, তাহলে আলোর বেগের 10%। ঠিক আছে, তার মানে আলোর বেগ আমরা কি জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এর 10%, 10 দিয়ে ভাগ, তাই না? 10 দিয়ে ভাগ করলে কত হয়? তার মানে এর বেগ দাঁড়ায় গিয়ে 3 ইন্টু 10⁷ মিটার পার সেকেন্ড, তাহলে এতটা স্পিডে যায়। নেক্সট 4 নম্বর, গতিশক্তি। গতিশক্তির দিক থেকে আলফা কণা এগিয়ে, কারণ এর ভর এত বেশি অন্যান্য কণার তুলনায়, এর গতিবেগ বেগ কম হলেও ভরে ছাড়িয়ে যায়, ওই জন্য এর গতিশক্তি সর্বাধিক। ঠিক, কারণ ভর অনেক বেশি হয়। ঠিক আছে, আমরা জানি তো গতিশক্তির ইকুয়েশন কি, হাফ mv²। এর বেগ কম তুলনামূলক, কিন্তু ভর অনেক বেশি, ওই জন্য এর গতিশক্তি কি হয় অনেক বেশি। এখন এই কারণেই কি হয়, এ বেশি ব্যাকে না, এর গতিশক্তি এই যে এখানে দেখো আলফা কণা বেশি কার্ভ হয়নি, তাই না, বিটার তুলনায়। তার কারণ হচ্ছে এর গতিশক্তি এত বেশি যে খুব স্পিডে বেরিয়ে যায়, গতিশক্তি বেশি নিয়ে বেরিয়ে যায়, যার ফলে কি হয় দেখতে পারে না। নেক্সট 5 নম্বর, ভরবেগ। সাধারণত যেহেতু এর গতিশক্তির মানও বেশি, ওই জন্য ভরবেগও কি হয়, ভরবেগ ও বেশি হয়। নেক্সট 6 নম্বর হচ্ছে উল্লেখযোগ্য একটা ধর্ম, সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। আলফা কণার ভেদন ক্ষমতা তুলনামূলক কম, কারণ ইহা ভারী কণা, সেই কারণে এর ভেদন ক্ষমতা তুলনামূলক কম। সাধারণত আমাদের চামড়া ভেদ করতে পারে না আলফা কণা। ওকে, এটা 0.02 mm অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে।
বাট 0.01 mm সরি cm সেমি তার থেকে 0.1 মিমি লিখি। অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে না। দেখো 0.02 এটা ভেদ করতে পারে আরামসে, কিন্তু 0.1 মিমি মানে ওই 0.1 মিমি অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে না। সেমিতে করলে অনেক কম হবে, 0.01 যেটা করছিলাম। নেক্সট 7 নম্বর, তোমার আয়নন করার ক্ষমতা। আচ্ছা, আয়নন জিনিসটা কি? আয়নন জিনিসটা হচ্ছে যে এই ধরো নিউক্লিয়াস, এই যে কক্ষপথে ধরো ইলেকট্রন থাকে, ঠিক আছে? তো যদি আলফা পার্টিকেল আসে এদিক থেকে, ধরো একটা আলফা পার্টিকেল আসছে স্পিডে, এসে যদি এই ইলেকট্রনগুলোকে আঘাত করে, তাহলে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে যাবে। ছিটকে বেরিয়ে গেলে কি হবে? পরমাণুটা আয়নে পরিণত হবে। এই ঘটনাকেই বলে আয়নিত করা। তো এদিক থেকে আলফা কণা অনেক এগিয়ে। তাহলে আয়নন ক্ষমতা সর্বাধিক হয়। কেন সর্বাধিক হয়? কারণ আলফা কণা অনেক ভারী, এ খুব ভালোভাবে ইলেকট্রনগুলোকে তাদের কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করতে পারে, ঠিক আছে? সেই কারণে এর আয়নন ক্ষমতায় সর্বাধিক। ওকে, নেক্সট হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া। হ্যাঁ, ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে অবশ্যই। অতিপ্রভা সৃষ্টি। অতিপ্রভা সৃষ্টি জিনিসটা কি? অতিপ্রভা, জিঙ্ক সালফাইড জেডএনএস, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিনো সায়ানাইড, বেরিয়াম প্লাটিনো সায়ানাইড, এই দুটো পদার্থ বা যৌগ দ্বারা তৈরি কোনো পর্দার উপরে যদি আলফা কণা গিয়ে পড়ে, তাহলে সেখানে প্রতিপ্রভা সৃষ্টি হয়, অর্থাৎ আলোকিত হয় জায়গাটা। এটাকেই বলে প্রতিপ্রভা সৃষ্টি, অর্থাৎ আলফা কণা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে এবং ভালো রকমই প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, তুলনামূলক বেশি প্রতিপ্রভা সৃষ্টি করার ক্ষমতা, উজ্জ্বলতা বেশি হয়। নেক্সট, এরা তড়িৎ ক্ষেত্রে এরা কি হয়? বিক্ষেপিত হয়। চৌম্বক ক্ষেত্রেও বিক্ষেপিত হয়, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয়। ওকে, আচ্ছা, মানবদেহের উপর প্রভাব। মানবদেহের উপরে আলফা কণার প্রভাব বাইরে থেকে অনেক বেশি হয়। যেমন, কারণ যেহেতু চামড়া ভেদ করতে পারে না, সেহেতু চামড়ার উপর ক্ষতের সৃষ্টি করে। কিন্তু কোনো কারণে যদি আমরা এমন কোনো সোর্স খেয়ে ফেলি বা আমাদের শরীরে প্রবেশ করে, যেটা হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ আলফা কণা নিঃসরণ করতে পারে, তাহলে ওরা কি হবে? ভেতরে আমাদের শরীরের ভেতর প্রচুর আলফা কণা নিঃসরণ করবে, কিন্তু বাইরে বেরোতে পারবে না, কারণ চামড়া ভেদ করে বেরোতে পারে না।
যার ফলে ভেতরে ভেতরে ওই আলফা কণাগুলো আমাদের কোষের উপরে প্রভাব ফেলবে, ঠিক আছে। তো যার ফলে বিভিন্ন ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, আই মিন ক্যান্সারের কথা বলছি আমি। তো এই জাতীয় জিনিস হতে পারে। নেক্সট, লাস্ট পয়েন্ট, দশ নম্বর পয়েন্ট, যে এই আলফা কণাটা নিউক্লিয়াস থেকে যখন বেরোয়, ঠিক আছে, তখন নিউক্লিয়াসের কি দশা হয়। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় 92, ঠিক আছে, আর ইউরেনিয়ামের ভর সংখ্যা হয় 238। তো এখান থেকে যদি একটা আলফা কণা নিঃসরণ হয় মাইনাস আলফা, দেখা গেছে তৈরি হয় থোরিয়াম, টিএইচ, থোরিয়াম। আর থোরিয়ামের সাথে তৈরি হয় কি আলফা কণা। আর আলফা কণা মানে কি হিলিয়াম নিউক্লিয়াস 24। তাহলে থোরিয়ামের হয় 90, 34। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলফা কণা নির্গমন হলে ভর সংখ্যা 4 কমে যায় আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট, আলফা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা 4 একক হ্রাস পায় ও পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়, ঠিক আছে। এই যে আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস, এ কি করে যখন বাইরে বেরোয় সেখানে দুটো ইলেকট্রন বাইরে থেকে পেয়ে যায়, দুটো ইলেকট্রন পেয়ে গিয়ে হিলিয়াম পরমাণু হিসেবে সুস্থিতি লাভ করে, ঠিক আছে। ওই জন্যই আমরা তেজস্ক্রিয় মৌল যেখানে থাকে সেই অঞ্চলে আমরা প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস পাই। তার একটাই কারণ হচ্ছে আলফা কণা নির্গমন হয়, সেই আলফা কণাগুলো কে বাইরে বাতাস থেকে ইলেকট্রন সংগ্রহ করে নেয়, করে হিলিয়াম গ্যাস রূপে সেখানে সঞ্চিত থাকে। তাহলে এই গেল আমাদের আলফা কণার বা আলফা রশ্মির ধর্ম। নেক্সট আমরা পড়ব বিটা রশ্মির ধর্ম। বিটা রশ্মির ধর্ম, বিটার ধর্ম বলতে প্রথমে 1 নম্বর আসবো কিসে, প্রকৃতিতে। প্রকৃতি, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণা, ঋণাত্মক আধানবাহী কণা। এবং পরীক্ষা করে দেখা গেছে যে এর আধান হচ্ছে 1 একক এবং ভর খুবই খুবই সামান্য, ঠিক আছে, ভর প্রায় নেই বলতে গেলেই চলে। তাহলে 1 একক আবার ঋণাত্মক, তাহলে নিশ্চয়ই বিটা হচ্ছে একটি ইলেকট্রন। তাহলে বিটা কণা মানেই হলো একটি ইলেকট্রন। তাহলে বিটা কণাকে কিভাবে লেখা যেতে পারে, -1e0, বা এইভাবেও লিখে বিটা বিটা -1 0, ঠিক আছে, এভাবেও প্রকাশ করা হয়।
বা আরো অনেক চিহ্নই আছে প্রকাশ করার মতো, বিটা মাইনাস দিয়েও করে -1, বা শুধু মাইনাস দিয়ে লেখে, তাহলে এইভাবেও প্রকাশ করা যায়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রকৃতি গেল, এর চার্জ এবং ভর। তো বিটার চার্জ তো বললামই 1 একক চার্জ, মানে একটা ইলেকট্রনের চার্জ ও ভর। তাহলে চার্জ হবে কি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর ভর হবে কি, ইলেকট্রনের যা ভর হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি, খুবই হালকা। এটা কি প্রোটনের তুলনায় 1836 গুণ হালকা হয়, তাই না বিটা? প্রোটনের তুলনায় 1836 গুণ হালকা হয়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর গতিবেগ। গতিবেগ আলফার তুলনায় অনেক বেশি হয়, প্রায় 80% থেকে 90%। কার? আলোর গতিবেগের। আলোর গতিবেগের 80 থেকে 90% হয় বিটা কণার গতিবেগ। ঠিক আছে, তার মানে প্রায় 2.83 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড বেগে যায়, অনেক গতিবেগ। 4 গতিশক্তি। এর গতিবেগ অনেক বেশি, এটা সত্য, কিন্তু এর ভর অনেক 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 কম হয়, সেই কারণে আলফার তুলনায় এর গতিশক্তি খুবই কম। গতিশক্তি খুবই কম, কারণ ভর খুবই কম হয়। ঠিক আছে, এই কারণে এর গতিশক্তি খুবই কম, আলফার তুলনায় কম। নেক্সট ভরবেগ। যেহেতু গতিশক্তি কম, ওই জন্য ভরবেগও কি হয়, ভরবেগ ও কম হয়। ঠিক আছে, নেক্সট ভেদন ক্ষমতা। তাহলে 6 নম্বর হচ্ছে পয়েন্ট ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা আলফার তুলনায় বেশি, তাহলে আলফা এর তুলনায় বেশি হয়। ঠিক আছে, এটা কি করতে পারে, এটা সাধারণত 2 মিমি পুরু 2 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করে দিতে পারে, কিন্তু 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে না। ঠিক আছে, পাত ভেদ করতে পারে না, অর্থাৎ 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তুমি আলফা বিটা রশ্মিকে থামিয়ে দিতে পারো। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ফটোগ্রাফি প্লেটকে এও কি করে, ক্ষতিগ্রস্ত করতে পারে। আচ্ছা, নেক্সট প্রতিপ্রভা সৃষ্টি। প্রতিপ্রভা সৃষ্টি করে, প্রতিপ্রভা সৃষ্টি করে, তবে আলফা এর তুলনায় অনেক কম। ঠিক আছে, কারণ উজ্জ্বল্য খুবই কমে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা, অবশ্যই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা কি প্রভাবিত হয়, বিক্ষেপিত হয়। ঠিক আছে, তাহলে চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয়। কেন হয়, কারণ এটা কি, এর মধ্যে আধান থাকে, মাইনাস আধান, সেই জন্যই বিক্ষেপিত হয়।
9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্টটা বলার আগে বলে রাখি জীবদেহের উপর এর প্রভাব কি। জীবদেহের উপর এর প্রভাব হচ্ছে এটা কি আমাদের চামড়া ভেদ করে যেতে পারে, ওই জন্য এটা আমাদের দেহের পক্ষে কি ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। শরীরের ভেতর ঢুকে যেতে পারে, শরীরের ভেতর ঢুকে কি করতে পারে, কোষকে আয়নিত করে দিতে পারে। তাহলে আয়নন করার ক্ষমতা কি বিটার? ক্ষমতা আছে, তবে আলফা এর তুলনায় কম। কম কেন? কারণ আলফা অনেক ভারী, ওই ইলেকট্রনগুলোকে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারে, কিন্তু বিটা কি নিজেই ইলেকট্রন, ইলেকট্রন ধাক্কা মেরে অতটা এফেক্টিভ ধাক্কাটা হবে না। সেই কারণে কি আয়নন করার ক্ষমতা আছে, তবে অনেক কম আলফার তুলনায়। ঠিক আছে, নেক্সট 10 নম্বর। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে যে বিটা কণা হচ্ছে ইলেকট্রন, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে বিটা কণাটা আসছে কোথা থেকে? হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্টিং কোশ্চেন, যে বিটা কণা মানে ইলেকট্রন, কিন্তু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই। কি হয় দেখো তোমরা, যে প্রোটন, প্রোটন নয় নিউট্রন, নিউট্রনের আধান কি 0, আর ভর সংখ্যা 1 ধরা হয়, একক ভর। তাহলে নিউট্রন কণা তো নিউক্লিয়াসে থাকে, এই নিউট্রন কণা কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে প্রোটন কণা। ঠিক আছে, প্রোটন কণা কি প্লাস, আর তৈরি করে ইলেকট্রন, এর আধান মাইনাস কিন্তু ভর সংখ্যা 0। আর একটা পার্টিকেল তৈরি হয় যার নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, যার ভরও নেই আধানও নেই। তাহলে দেখো এই ডান আর বাম যদি ব্যালেন্স করো, তাহলে উপরে দেখো মোট একই হচ্ছে ডানে বামে, আর নিচেও দেখো মোট শূন্যই হচ্ছে, প্লাস মাইনাস করে 0 হচ্ছে। এর নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এটা তৈরি হয়। এই যে দেখছো ইলেকট্রন বাবাজি, এই ইলেকট্রন কণাই বিটা কণা রূপে কি হয় নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে না, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি করে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে নিজেকে রাখতে পারে না, সেই কারণে কি হয় ইলেকট্রনটা বেরিয়ে আসে নিউক্লিয়াস থেকে। ঠিক আছে, এবং সেই নিশ্চিত ইলেকট্রনকে আমরা বিটা কণা বলছি। ওকে, তাহলে এর থেকে কি হয়, এর থেকে হচ্ছে ধরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবা, যে থোরিয়াম, থোরিয়ামের আমরা দেখলাম 90 আর 234, এখান থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে তৈরি হবে প্রোট্যাক্টিনিয়াম। প্রোট্যাক্টিনিয়ামের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, থোরিয়ামের 34, কিন্তু দেখো জেড মানে পরমাণু ক্রমাঙ্ক যেটা 90 থেকে হয়ে যায় 91, একটা বিটা কণা যখনই বেরোয়, মানে একটা ইলেকট্রন বেরোনো। ঠিক আছে, অর্থাৎ একটা বিটা কণা নিঃসরণ হলে পয়েন্ট আউট করতে হবে যে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে, নেক্সট লাস্ট টপিক, সেটা হচ্ছে গামা।
গামা রশ্মির ধর্ম। অ্যাকচুয়ালি গামা কোনো কণা নয়, ঠিক আছে। গামার প্রকৃতি কি? 1 নম্বর প্রকৃতি, ইহা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। অর্থাৎ এরা কোনো কণাই নয়, অর্থাৎ এদের আধান নেই। তাহলে আধান কি হবে? আধান শূন্য, ভর শূন্য, আধানও শূন্য, ভরও শূন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কণার নাম বিজ্ঞানী আইনস্টাইন পরবর্তীকালে রাখেন ফোটন কণা। অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গকে যদি তুমি কণা রূপে ভাবো, তাহলে তারা হচ্ছে ফোটন কণা। এই ফোটন কণার কোনো ভর হয় না, কোনো আধান হয় না, ঠিক আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে গতিশক্তি। এদের গতিবেগ আলোর গতিবেগের সমান। তাহলে গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওটা আলোর গতিবেগের সমান, এই জন্য গতিশক্তিও কি অনেক 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 বেশি হয়, ঠিক আছে। ও সরি, ভুল বললাম। গতিশক্তি শূন্য হয় কেন? কারণ গতিশক্তি শূন্য এই কারণে হয় কারণ ভর শূন্য হয়। গতিবেগ অনেক আছে কিন্তু ভর শূন্য হওয়ার কারণে গতিশক্তি কি হয়? শূন্য হয়। গতিশক্তি শূন্য হয়। গতিশক্তি শূন্য হয় বলে ভরবেগও কি হয়? শূন্য হয়। ওকে, পাঁচ নম্বর। তবে হ্যাঁ, ভেদন ক্ষমতা এ সব থেকে এগিয়ে। ভেদন ক্ষমতা সর্বাধিক 100 সেমি অ্যালুমিনিয়ামের পাতও প্রায় ভেদ করতে পারে। 100 সেমি পুরো অ্যালুমিনিয়ামের পাত এ ভেদ করে যেতে পারে। তাহলে ভাবো 100 সেমি মানে 1 মিটার। এছাড়া 25 সেমি স্টিল, 25 সেমি স্টিলের পাত ভেদ করে যেতে পারে, ঠিক আছে। এবং 8 সেমি পুরু লেড, পিবি, সব থেকে ঘন, অনেক ঘন লেড, একেও ভেদ করে যেতে পারে, ঠিক আছে। তাহলে 8 সেমি থেকে বেশি নিতে হবে যদি তুমি গামা রশ্মিকে আটকাতে চাও। তাহলে গামাকে আমরা কণা বলবো না, গামাকে কি বলবো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছে গামা তরঙ্গ, ঠিক আছে। ওকে, গামা তরঙ্গের ভেদন ক্ষমতা এক্স তরঙ্গ থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। এক্স রশ্মি যাকে আমরা বলি, এক্স রে করি না আমরা, হাড়ের ছবি তুলি। আচ্ছা, এর আয়নন ক্ষমতা কি? আয়নন ক্ষমতা প্রায় নেই। আয়নন ক্ষমতা প্রায় নেই, ঠিক আছে। আচ্ছা, আর কি? জীবদেহের প্রভাব, হ্যাঁ, খুব প্রচন্ড ক্ষতি করে আমাদের দেহে, ঠিক আছে। আর প্রতিপ্রভা সৃষ্টি করতে প্রায় পারে না, প্রতিপ্রভা করতে প্রায় পারে না, ঠিক আছে। আচ্ছা, আর যেটা, যে গামা রশ্মি বেরোলে কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কিছুরই পরিবর্তন হয় না। গামা রশ্মি নির্গমনে ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয় না। তাহলে কি হয়? অ্যাকচুয়ালি যখন আলফা কণা ও বিটা কণা কোনো নিউক্লিয়াস থেকে বেরোয়, তখন সেই নিউক্লিয়াসটা উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজিত অবস্থায় এক্সাইটেড স্টেটে চলে আসে। এক্সাইটেড স্টেটে প্রচুর এনার্জি থাকে ওর মধ্যে,
এক্সাইটেড স্টেটে এই নিউক্লিয়াসের মধ্যে প্রচুর এনার্জি থাকে, তখন এই নিউক্লিয়াস কি করে, তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করে। চারিদিকে এইগুলোই হচ্ছে গামা রে। ঠিক আছে, এইভাবে তরঙ্গ বিকিরণ করে এবং বিকিরণ করার পরে এ কি হয়, নর্মাল স্টেটে মানে ভূমি স্তরে চলে আসে। ঠিক আছে, ভূমি স্তরে চলে আসে অর্থাৎ এনার্জি নিঃসরণ করে একটু হালকা হয়। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় গামা রশ্মি নিঃসরণের মাধ্যমে। ওকে, তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকের টোটাল সেশনটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। এবং আমি নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে আসব। মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে।